জিন্দাবাদ, হিরণ ভাই জিন্দাবাদ, বুকাইনগর ইউনিয়ন জিন্দাবাদ, গৌরীপুরবাসী জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। মাটি হিরণ ভাইয়ের ঘাটি, মাটি হিরণ ভাইয়ের ঘাটি, হিরণ ভাইয়ের ঘাটি, হিরণ ভাইয়ের ভয় নাই, আমরা আছি লেখো ভাই, হিরণ ভাইয়ের ভয় নাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকে প্রধান আকর্ষণ, প্রধান নেতা, যার জন্য গৌরীপুর আপামর জনতা চেয়ে আছেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গৌরীপুরের মা মাটি মানুষের নেতা, গৌরীপুর উপজেলা সাবেক গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক সফল সভাপতি, উপজেলা চেয়ারম্যান, আমার প্রাণ প্রিয় বড় ভাই, গৌরীপুরের মা মাটি মানুষের নেতা জনাব আহমদ তায়েব রহমান হিরণ ভাইকে উনার দিক নির্দেশনা মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী পীর আউলিয়াদের বাসস্থান বুকাইনগর ইউনিয়নের বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপি ঘোষিত 31 দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরীপুরের স্রষ্টা AFM নজমুল হুদার যোগ্য সহচর বিএনপি নেতা জনাব আবুল হাশিম, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গৌরীপুর উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান, আমার স্নেহরান্না প্রাণপ্রিয় ছোট বোন, আজকের এই আলোচনা সভার প্রধান বক্তা, বর্তমানে গৌরীপুর মহিলা কলেজের অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব তানজিম চৌধুরী লিলি, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সদস্য জনাব আব্দুল আজিজ মন্ডল, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী যুব দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি প্রাণপ্রিয় বড় ভাই জনাব তাজুল ইসলাম কুকন ভাই, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গৌরীপুর পৌরসভার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব মনিরুজ্জামান পলাশ, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী যুব দল জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এর সাবেক সাধারণ সম্পাদক উপজেলা শাখা,
গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর, বিগত পৌরসভার নির্বাচনে ধানের শীষের নমিনি আতাউর রহমান আতা আমাদের মাঝে উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সাবেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক একরাসুল রহমান খান কিরণ আমাদের মাঝে উপস্থিত, মৎস্যজীবী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হক আমাদের মাঝে উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয় আমাদের মাঝে উপস্থিত। আজকের নাম বলতে গেলে আসলে সকলের নামই বলতে হবে, বলে হয়তো শেষও করা যাবে না, ভুল ত্রুটি হয়েই যাবে। সেই জন্য আজকে সকল নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের যারা এখানে উপস্থিত আছেন, যাদের নাম বলতে পারছি না, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সহ বিএনপির এই বুকাইনগর ইউনিয়নের সংগ্রামী জনতা, আমার ছোট বড় প্রাণের ভাইয়েরা, উপস্থিত মা বোনেরা সহ আজকের এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা শুনছেন তাদের প্রত্যেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, গৌরীপুর উপজেলাবাসীর পক্ষ থেকে তথা ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, রক্তিম অভিনন্দন। সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আজকে যারা এখানে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমাকে এনে সম্মানিত করেছেন, প্রধান অতিথি করেছেন, যারা এখানে শ্রম দিয়েছেন, প্রত্যেকে আমি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। এই ডেকোরেশন থেকে আরম্ভ করে যারা প্রত্যেকটি কাজে বিগত বেশ কয়েকদিন যাবৎ জড়িত ছিলেন, সকলকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আজকে এখানে সংবাদকর্মী যারা আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এমন একটি অনুষ্ঠানে আপনারা এসেছেন, এসে অনুষ্ঠানটির মর্যাদা বৃদ্ধি করেছেন। সকলকে আমার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনে দু একটি কথাবার্তা বলছি। আসলে আমার আজকের বিশেষ কষ্টের দিন। আমার এক দাদু আজকে গত রাত্রে মারা গিয়েছেন। ওনার জানাজা পড়ার জন্য আমি সকাল 8টায় গিয়েছি, অর্থাৎ সারা রাত্রই আমার ঘুম ছিল না। তার পরবর্তীতে ওনার জানাজায় যখন যাই, সেই সম্মগঞ্জের পাশে মুদারপুর গ্রামে, সেখান থেকে যখন জানাজা পড়ার একটু আগেই শুনতে পাই যে আমার মা ভীষণ অসুস্থ, ওনাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। ছোট ভাই চলে গেল ময়মনসিংহে, সেখানে নিয়ে হাসপাতালে ভর্তি করলো। উনি সেখানে এখনো ভর্তি অবস্থায় আছেন। তারপরে জানাজা শেষ করে গৌরীপুরে আমাকে আমার গ্রামের বাড়িতে আসতে হলো। সেখানে একটি বিশাল ধর্মীয় সম্মেলন, ইসলামী সম্মেলন। সেই সম্মেলনে অনেক আলেম উলামাগণ উপস্থিত ছিলেন, বক্তব্য দিচ্ছেন। সেখানে আমাকে প্রধান অতিথি করে সম্মানিত করা হয়েছিল, সেখানে আমাকে যেতে হয়েছে। তারপরে এই বুকাইনগরের অনুষ্ঠান, এরপরে আবারও নন্দুরা একটি ওয়াজ মাহফিল আছে, সেখানেও প্রধান অতিথি করা হয়েছে, সেখানেও আমাকে যেতে হবে। আমি এখনো আমার সেই হসপিটালে মৃত্যুসজ্জা মায়ের কাছে এখনো যেতে পারছি না। আসলে রাজনীতিটা এমন একটি বিষয়, এখানে আমি এই জায়গাগুলো যদি আমি না আসি তাহলে হয়তোবা অনেকে ভুল বুঝবে। সেই কারণে ভাইরা যেহেতু আছে, মায়ের সেবায় নিয়মিত যে খবরাখবর নিচ্ছি, আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন। আপনারা সকলেই আমার মায়ের জন্য দোয়া করবেন, যাতে উনি তাড়াতাড়ি সুস্থতা লাভ করতে পারে। তার পরবর্তীতে আমার যদি সুযোগ হয়, আজকে রাত্রে হয়তো মায়ের পাশে গিয়ে দাঁড়াবো, বলবো
ওনাকে দেখতে যাব। আজকে রাজনীতি করি বলেই আজকে আমাদের পরিবারের উপর যে দুর্যোগ আপনারা সকলেই জানেন। আমার এক ছোট ভাই এই ফ্যাসিস্ট সরকারের ফরমায়েশি রায়ে ফাঁসির আদেশে আজকে জেলখানায় কারারুদ্ধ অবস্থায় আছে। এক ভাই, সকলের ছোট ভাই, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। আপনাদের এই ইউনিয়নের একজন সন্তান আছে, সেও ফাঁসির রায়ে সাকিব, ছাত্রদলের নেতা, সাবেক পৌর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক, সেও ফাঁসির রায়ে আজকে কাশিমপুর কারাগারে কারারুদ্ধ অবস্থায় আছে। রাজনৈতিক কারণে আজকে আমাকে গৌরীপুরের বাসা ছেড়ে গ্রামের বাড়িতে থাকতে হয়। আজকে সেই সময়ে গৌরীপুরে আমাদের বাসা পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আমরা আজও তৈরি করে বসবাসযোগ্য করতে পারি নাই। আমার ছোট ভাইয়ের শ্বশুরের বাসা মাটিতে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সেই বালুয়াপাড়া মোড়ের কাছে। আপনারা জানেন, হয়তো অনেকেই চিনেন, এই বুকাইনগর ইউনিয়নে রিয়াদের শ্বশুর বাড়ি, তার শ্বশুরের যে বাসা ছিল সেটিও কিন্তু অদ্যাবধি সেই মাটিতে আজকে সে পড়ে রয়েছে, সেভাবে আছে। সেখানেও কোনো অবস্থান নেই, কোনো করার মতো আমাদেরও সামর্থ্য নেই, তাদেরও সেই সামর্থ্য এখনো পর্যন্ত মহান রাব্বুল আলামিন দেন নাই। সেই জন্য আমরা কষ্ট পাই না, সেই কষ্টকে বরং, সেই সুখকে কষ্টকে বরঞ্চ আমরা শক্তিতে রূপান্তরিত করে বিএনপির আদর্শে আরো উজ্জীবিত হয়ে সেই জেলখানায় রেখেও প্রতিটি আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে থাকার চেষ্টা করেছি। হয়তো আমি একটু বেশি থেকেছি, অনেকে একটু কম থেকেছেন। বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মী, বিএনপি জাতীয়তাবাদী মনা এবং যারা বিরোধী মতের ছিল, প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি পরিবারকেই, যারা আলেম ওলামা ছিল সকলকেই কিন্তু সেই শাস্তি ভোগ করতে হয়েছে। আমি শুধু একা ভোগ করে নেই। আরেকটি কথা বিবেচনা করলে, আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, তাকে ওই সরকার বাসা থেকে বের করে দিয়েছিল। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40 বছরের স্মৃতি বিজড়িত বাসা থেকে তাকে কিভাবে বের করে দেওয়া হয়েছে, কিভাবে তার 2 সন্তানকে এই দেশ থেকে কারারুদ্ধ করে পরবর্তীতে শর্ত সাপেক্ষে তাড়িয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আবার তাদেরকে সাজার নামে ফরমায়েশি সাজা দিয়ে चले जान এখানে লাইভ চলছে চলে যান লাইভ চলছে না বিরতি শেষ করে শোনা যাবে ভাইয়া গলার অবস্থা খুব খারাপ, যাইবো কিনা লাইভ চলে যান লাইভ চলছে। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2 সন্তানকে আজকের জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব তারেক রহমান সহ 2 ভাইকে এদেশ থেকে এক ধরনের তাড়িয়ে দেওয়া হয়েছে। বিদেশের মাটিতে বসে একদিকে যেমন চিকিৎসা করছেন, পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ফরমায়েশি রায়ের মাধ্যমে আবারও কারারুদ্ধ হলেন, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে অদ্যাবধি তৃণমূলের সকল সংগঠন থেকে আরম্ভ করে
অঙ্গ সহযোগী সংগঠন থেকে আরম্ভ করে বিএনপি পর্যন্ত একাধারে রাত দিন পরিশ্রম করে হাঁটি হাঁটি পা পা করে সেই বঙ্গুর হারিয়ে যাওয়া সংগঠনটিকে আবার বাংলাদেশের একটি জনপ্রিয় সংগঠন, একটি শক্তিশালী সংগঠন, একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে প্রত্যেকটি অঙ্গ সংগঠন সকলকে আবার পুনর্গঠিত করার চেষ্টা করে যাচ্ছেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা জানি, আমরা বিশ্বাস করি যে আমরা যে 17 বছর যে ফ্যাসিস্ট সরকার, এর আগের 2 বছর অর্থাৎ 15 বছর, আরো 2 বছর অর্থাৎ 17 বছর যেভাবে এই বিএনপির উপর আঘাত হানা হয়েছে, প্রত্যেকটি আঘাতেই বিএনপির পরিবার জর্জরিত হয়েছে। বিএনপিকে বারবার ভেঙে দেওয়ার জন্য, বারবার বিএনপিকে এদেশের মাটি থেকে বিলুপ্ত করার জন্য বিভিন্নভাবে পায়তারা করেছে। কখনো তৃণমূল বিএনপি, কখনো আমরা বিএনপি, কখনো গমের শীষ বিএনপি, এমন ভাবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে বারবার যখন এই সংগঠনটিকে একটি ভঙ্গুর অবস্থায় নিয়ে গিয়েছিল, সেখান থেকে আজকে আমার আপনার সকলের নেতা, যিনি মহান রাব্বুল আলামিন বেঁচে থাকলে হয়তো এই রাষ্ট্রকে নেতৃত্ব দিবেন, সেই তারেক রহমান শুধু লন্ডনে বসে কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কুকু কিভাবে দেশের বাইরে মৃত্যুবরণ করলো, এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে সকল কিছুই আপনাদের জানা। সেই 76 বছর বয়সে যখন ওনাকে কারারুদ্ধ করা হয়েছে, উনি জেল খেতে পেরেছেন, তখন আপনার আমার এই কষ্টগুলো কোনো কিছুই মনে করার মতো নয়, বা মনে করিও না। আমরা সেটুকু মনে করে এই রাজনীতি আমরা করি না বা করছি না। আমরা মনে করি বিএনপি একটি সারা দেশে একটি পরিবার, সেই পরিবারকে রক্ষা করতে হলে তৃণমূলের থেকে আরম্ভ করে উচ্চ পর্যায় পর্যন্ত সকলেরই আজকে সে রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিগত সময়ে যেভাবে বিএনপিকে ভাঙতে চেষ্টা করা হয়েছিল, কিন্তু তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মী জিয়া পরিবার থেকে কিন্তু এক বিন্দু সরে যায়নি। সেটি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন জানেন, তারেক রহমানও জানেন। জিয়া পরিবারের সঙ্গেই এই তৃণমূলের নেতৃবৃন্দ থেকেছেন। সুতরাং দলীয় যে কোনো সিদ্ধান্ত আশা করি এবং আমি বিশ্বাস করি যে বিশ্বাসের উপর বিএনপির রাজনীতি করি, যে আদর্শের উপর ভর করে বিএনপির রাজনীতি করি, সেই বিশ্বাসের উপর ভর করেই প্রত্যাশা করছি যে আমরা যতগুলো সিদ্ধান্ত দলীয় অর্থ কিংবা নির্বাচনের মনোনয়ন সংক্রান্ত পাবো, সেগুলো তৃণমূলের মতামতের ভিত্তিতেই নেওয়া হবে। আর সেখানে তৃণমূলের নেতৃবৃন্দ যদি মতামত দেওয়া হয়, তাহলে সেই নেতৃত্বে আমরা যারা মাঠে ছিলাম তাদের মধ্যে থেকে একজন নির্বাচিত হবে। সেখানে আমাদের কোনো কষ্ট থাকবে না, আমাদের কোনো হতাশা থাকবে না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনাদের এই ঐতিহ্যবাহী ইউনিয়নের আমি বলবো অবিসংবাদিত নেত্রী, যিনি 1/11 সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান ধরে সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিলেন, আপনাদের সেই নেত্রী, আপনাদেরই সন্তান তানজিন চৌধুরী লিলি। আজকে তার পরবর্তীতে যখন গৌরীপুরে এসে গৌরীপুরের মানুষ সকলে সাদর সম্ভাষণ জানালো, গ্রহণ করলো, তাকে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করলো। আজকে সেই নেত্রী আজকে যে উদারতা দেখিয়ে যেভাবে আপনাদের সামনে কথা বলেছেন, আমিও মানুষ, আমাকে ভাই বলেছেন, দুটি ভাই বোন মিলে যদি আমরা তৃণমূলে ঘুরতে থাকি, আমাদেরকে কেউ এখান থেকে নেতৃত্ব থেকে সরাতে পারবে না। আমি আপনাদের সামনে এই বুকাইনগরের মাটিতে দাঁড়িয়ে
ওয়াদা দিয়ে যাচ্ছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি মনোনয়ন দেয় জাতীয় সংসদের নির্বাচনে, তাহলে যে 50টি আসন সংরক্ষিত থাকবে সেখান থেকে সেই আসন তানজিন চৌধুরীর নামে না ছিনিয়ে না এনে এই গৌরীপুরের মাটিতে আমি প্রবেশ করব না। আমি আপনাদের সামনে আজকে তার কথার বিপরীতে আমিও সেই ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। আমাদের এই ভাই বোনের সম্পর্ক চির অটুট থাকবে। যতদিন বিএনপির রাজনীতি করি তাকে সঙ্গে নিয়ে রাজনীতি করব। আমি বিশ্বাস করি যে সে যে নির্যাতিত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতিত হয়েছে, গৌরীপুরে এসে সেখানেও লাঞ্ছিত হয়েছে, তাকে মাঠে পাওয়া গিয়েছে। আমার বদলে যদি তাকে মনোনয়ন দেয় আমার কোনো কষ্ট থাকবে না। সে মাঠে ছিল, কিন্তু যারা মাঠে ছিল না তাদেরকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমরা প্রত্যাশা করব এই দুটি ভাই বোন আজকে আপনাদের সামনে সেই প্রত্যাশার দাবি রাখলাম, আপনারা সেগুলো রুখে দেবেন সেই বিশ্বাস আমরা আপনাদের কাছে রাখলাম। আপনাদের প্রতিবাদের মুখেই আমরা আবারও ফিরে আসব যদি সেখানে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা বিশ্বাস করি বা আমি ব্যক্তিগত বিশ্বাস করি আমার কিছুই নেই, আমার কোনো আত্মীয় স্বজন নেই যিনি আমাকে টাকা দিয়ে কিংবা ফোনের জুড়ে আমাকে বিশেষ কোনো জায়গায় পৌঁছে দিতে পারেন। আমার বাবা সাধারণ একজন চাকরিজীবী ছিলেন, তার পরবর্তীতে তার সন্তান হয়ে আমরা রাজনীতি করার কথা না, ছাত্র হিসেবে মোটামুটি ভালো ছিলাম, কিন্তু মানুষ সবসময় দলবদ্ধভাবে থাকতে চায়। যখন ছোটখাটো নির্যাতনের শিকার হয়েছি তখন একটি সংগঠনের চিন্তা করেছি, আর সেই সংগঠন নিয়েই ছোটবেলায় দেখেছি সেই আদর্শের জায়গা, সেই জায়গাটুকু মনে করেছি যে যিনি এই দেশকে স্বাধীন করার জন্য চাকরি ছেড়ে, চাকরির মায়া, সন্তানের মায়া, স্ত্রীর মায়া সমস্ত কিছু ভুলে দিয়ে উই রিভল্ট সেই শব্দের মাধ্যমে এদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা রেখেছিলেন। মানুষের এই নিরস্ত্র মানুষের পাশে একজন সশস্ত্র কর্মী হিসাবে বাংলাদেশের সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই তারই আদর্শে, তার যে আদর্শ, উনার যে অল্প সময়ে রাষ্ট্রে যে উনি সেই 3.5 বছর মতো ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতায় থেকে যখন এই দেশকে একটি তলাবিহীন জুরি বলা হতো, সেই জুরি থেকে পরবর্তীতে একটি উন্নয়নশীল রাষ্ট্রে উনি নিয়ে গিয়েছিলেন। সেই স্বল্প জন্মা সেই পুরুষ যিনি আদর্শ দিয়ে গেছেন, যিনি এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের পথ শিখিয়ে গিয়েছেন, যিনি এদেশের বস্ত্র খাতকে একটি শক্তিশালী শিল্প খাতে রূপান্তরিত করেছেন, যিনি এদেশে কৃষি বিপ্লব ঘটিয়েছেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন, উনি অর্থনীতিবিদ না হয়েও, অর্থশাস্ত্রে উনি পড়াশোনা না করেও উনি 3টি বাজেট এই সংসদে দিয়েছিলেন। যেটি উনি যখন প্রধান সামরিক শাসক ছিলেন তখন উনি সেই দায়িত্ব পালন করেছেন। উনার যে জ্ঞান, উনার যে দেশের প্রতি মায়া, উনার যে পররাষ্ট্রনীতি সারা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছিল। সারা বিশ্বের একজন অন্যতম নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সারা বিশ্বের প্রায় জায়গায় যুদ্ধকালীন সময়ে ইরাক যুদ্ধে উনি সেই দূত হিসাবে দায়িত্ব পালন করেছেন, যা বাংলাদেশের ইতিহাসে কখনোই কোনো রাষ্ট্রনায়কের সেই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি বিশ্বাস করি যদি উনি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ একটি অনন্য উচ্চতায় পৌঁছে যেত। কিন্তু তার পরবর্তীতে যখন ওনাকে সেই দেশে বেশি কুচক্রী মহলে একদল সৈনিক বা একদল সেনাবাহিনীর একদল অফিসার মিলে দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে ওনাকে হত্যা করা হলো, তার পরবর্তীতে যখন আবারও গৃহবধূ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব নিলেন, ওনাকেও বিভিন্নভাবে হয়রানি করা হলো, লাঞ্ছিত করা হলো। গণতন্ত্রের জন্য উনি আবারও রাজনীতি শুরু করলেন, মাঠে লড়া শুরু করলেন, যুদ্ধ শুরু করলেন। যে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল 1975 সনে, যেখান থেকে পুনরুদ্ধার করে
নতুন করে গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনাকে হত্যার মাধ্যমে আবারও সেই গণতন্ত্রকে হত্যা করা হলো। তার পরিবর্তিতে এখনো অদ্যাবধি গণতন্ত্র লড়াইয়ের সেই যোদ্ধা, যিনি সারা বিশ্বের অন্যতম নেত্রী হিসেবে গণতন্ত্রের জন্য লড়ে গেছেন, এত বছর জেল কেটেছেন, এমন কোন নেত্রী সেই পৃথিবীতে বিরল পাওয়া যায় নাই। এবং অদ্যাবধি সেই মহিলা, এরকম কোন মহিলা অদ্যাবধি জন্মগ্রহণ করে নাই, যিনি গণতন্ত্রের জন্য এত পরিশ্রম করেছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছেন। মানুষের আজকে যে চাওয়াগুলো আছে, সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়েছেন উনি, এক কথায় বাক স্বাধীনতার জন্য লড়েছেন। সকল গণতন্ত্রের যতগুলো বিষয় আছে সবগুলোই আজকে যদি আমরা বলি যে আমরা সেখানে এসে এখন পর্যন্ত কিন্তু পৌঁছতে পারি নাই। আমরা জানি যে বিএনপি এই 15 বছর বা 17 বছর আন্দোলন করেছে, সেই আন্দোলনে সফল হতে পারে নাই বিভিন্ন কারণে অকারণে। যেহেতু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশের মাটিতে, সেখানে সংগঠনটির একটি দুরবস্থা থাকবেই। আমরা হয়তো কাঙ্ক্ষিত জায়গায় কাঙ্ক্ষিত আন্দোলন করে এই ফ্যাসিস্ট সরকারকে হটাতে পারি নাই, কিন্তু এত বছরের যে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতার কারণেই সেই আন্দোলনে যারা লিপ্ত ছিলেন সেই মানুষগুলো সন্তানরাই যখন একটি কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বা ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আবারও রাস্তায় নামলো, জনতার ঢল নেমে গেল, সেটি একদিনে হয় নাই। আমরা মনে করি আমাদের সেই 15 বছরের ত্যাগ তিতিক্ষার ফলেই সেগুলো আমরা, সেই কারণেই আজকে ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটেছিল এবং একটি বিপ্লবের মাধ্যমে এই স্বৈর শাসকের হত্যা হয়েছিল। শুধু হঠাই নয়, এদেশের মাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। আমি বিএনপি করি, এই কারণে বিএনপি করি, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন 111 সরকার বিদেশে চলে যাওয়ার জন্য বলেছিলেন, আপনি চলে যান, আপনার কিছু হবে না, বাদ বাকি আমরা দেখবো, উনি তখন বলেছিলেন এদেশ আমার, এদেশের মাটি আমার, এদেশের জনগণ আমার, আমি এই জনগণ এই মাটি ছেড়ে এই দেশ ছেড়ে কোথাও যাব না। উনি কারারুদ্ধ হয়েছিলেন। পাশাপাশি আমরা কি দেখলাম যে মিথ্যা বলি অহংকারের উনি কয়েকদিন আগেও, পতনের আগেও বলেছিলেন, সেই স্বৈরাচারী শেখ হাসিনা কি বলেছিলেন আপনাদের জানা আছে অবশ্যই, আমি পালাতে জানি না, এটা আমার বাবার দেশ। উনি তার 2 দিন পরে আমরা দেখলাম উনি শুধু পালিয়েই যাননি, এদেশের যারা আওয়ামী লীগ করেছেন তাদেরকে এতিম করে, তাদের কথা চিন্তা না করে, এত বড় একটি এত পুরাতন একটি সংগঠনের কথা চিন্তা না করে উনি কারারুদ্ধ হওয়ার ভয়ে উনি এ দেশ ছেড়ে পালিয়ে গেলেন। যারা প্রত্যাশা করছেন যে আবারও হয়তো আমরা কুচক্র করে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমরা আবারও হয়তো ফিরে আসবো, তারা ভুল ভাবছেন। কারণ এই বাংলাদেশের মানুষের কিছু সাধারণ কিছু বিষয় আছে। যখন এই বাংলাদেশের মানুষের একজন স্ত্রী পালিয়ে যায়, সেই স্ত্রীকে কিন্তু এই বাংলাদেশের মানুষ, এটি আমাদের কালচার, সেই স্ত্রীকে কিন্তু আর গ্রহণ করে না, যেমন কেউ গ্রহণ করবে না। এই বাংলাদেশের মাটি ও মানুষ আপনাকে কোনোদিন আর গ্রহণ করবে না। আসুন আইনের সামনে দাঁড়ান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দাঁড়িয়েছিলেন, বুক পেতে জেলকে বরণ করে নিয়েছিলেন, আপনার সাহস থাকে সেগুলো নেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আপনি দেশে ফিরে আসেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা সেই অপেক্ষায় আছি। আপনাকে আইনের মাধ্যমে, আইনের শাসনের মাধ্যমে, বিচারের মাধ্যমে আপনার বিচার করা হবে। এদেশে ফাঁসির কাজটা আপনাকে ঝুলানো হবে, যেভাবে আপনি মিথ্যা রায়ের মাধ্যমে এদেশের অবনীত আলেম ওলামাকে বিভিন্নভাবে মিথ্যা রায়ের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়েছেন, সেভাবে আপনাকেও এই কারাগারগুলোই আপনার জন্য এখনো রয়ে গেছে, আপনাকেও সেগুলো ঝুলাবে। এবং এই বিচার বিভাগও সেভাবে আছে, সেই আদালতও সেভাবে আছে, সেই আদালতেই আপনার বিচার হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, বক্তব্য বলতে গেলে অনেক আছে। আমরা আসলে আজকে যে উদ্দেশ্যে তারেক রহমান এই 5ই আগস্টের পরে যে ভূমিকা রেখেছেন, আপনারা দেখেছেন সারা বিশ্বে উনি সমাদৃত হয়েছেন। উনার এই ভূমিকার জন্য উনি দলকে শান্ত থাকতে বলেছেন, উনি শান্ত রেখেছেন। তারপরেও কিছু কুচক্রী মহল থাকবে, কিছু অসাধু লোক থাকবে, আমাদের দলের মধ্যে ওদের নেই,
সেগুলো থাকবে। উনি সেগুলো কিন্তু যখনই কোনো মেসেজ পেয়েছেন উনি বিচার করেছেন। আমরা গৌরীপুরে যারা রাজনীতি করি আর যারা এ ধরনের কর্মকাণ্ড করে বেড়ায় আমরা তাদের দিকে তাকাই না, আমরা তাদেরকে ঘৃণা করি, যে কারণে তাদের বিষয় আমরা খুঁজে বের করি না, আমরা কখনো বিচারও দেই না। যদি বিচার দিতাম তাদের অপকর্মের তাহলে তাদেরও শাস্তি হতো। আল্লাহ শাস্তি দিবে, প্রকৃতি একদিন তাদেরকে সেই শাস্তির বন্ধনে ফেলবে সেই বিশ্বাস আমাদের আছে। যে কারণে আমরা এসব বিষয় নিয়ে আমরা কেউই কখনো আমাদের সঙ্গে যারা একসাথে রাজনীতি করি তারা কখনো এসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করি না। অথবা তারা দেখবেন মিথ্যা অভিযোগে আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা অভিযোগ দিয়েছেন। আসলে বলতে যাব না আমি ঢাকা ছিলাম, দেখি নাই। ইতিহাসে লজ্জাজনক একটি ঘটনা ঘটে গিয়েছে, যেটা হয়তোবা আপনাদের উপর দিয়েই গেছে। এই বিগত 2-4 দিনের মধ্যে আমাদের এক নেতাকে চাঁদাবাজির দায়ে সেনাবাহিনী এক পা উঁচু করে দীর্ঘক্ষণ দাঁড় করে রেখেছে। লজ্জা, এই লজ্জা কোথায় রাখি? যদি লজ্জা থাকতো আর রাজনীতি করতো না, বিএনপি করতো না। তার পরবর্তীতে যে শব্দগুলো উচ্চারণ করেছেন সেনাবাহিনীর মেজর সাহেব, যে পাছা লাল করে দিবেন, চাঁদাবাজি করেন, যেভাবে তাকে ধরে নিয়ে যাওয়া হলো, আমরা সেই অপবাদ সেই নামও বলতে চাই না। আমাদেরই কর্মী, আমাদেরই হয়তো লোক, আমরা সেগুলো নাম বলে তাকে চিহ্নিত করে আমরা সেগুলো ডেকে রাখতে চাই। কিন্তু কষ্ট হয় যখন আপনাদের এই সমস্ত কারণে আজকে যদি আপনি কোনো ধরনের এই ধরনের কুচক্রের শিকার হতেন তাহলে আমরাই প্রতিবাদ করতাম, আমরাই রাজপথে নামতাম, সেনাবাহিনীর বিপক্ষে আমরাই দাঁড়িয়ে পড়তাম, আমরা মিছিল করতাম, মিটিং করতাম। কিন্তু আমাদের সেই প্রতিবাদটুকু করার যোগ্যতা আপনি রাখেন নাই। আমরা যে বলবো, আমরা যে করবো, লিখিতভাবে ওনার কাছে অভিযোগ আমরা দেখেছি, আমি নিজে দেখেছি। সে সেনাবাহিনীর মেজর কাছে যে যিনি যার কাছে চাঁদা চেয়েছিলেন উনি লিখিত অভিযোগ দিয়েছেন, এবং পরবর্তীতে উনি যাকে ধরে নেওয়া হয়েছিল, যাকে এভাবে লাঞ্ছিত করা হলো, তাকে উনি আবার মুসলেখা দিয়ে আবার ফেরত আসলেন। এই লজ্জার পরেও যারা এ ধরনের কর্মকাণ্ড করবেন তাদেরকে আল্লাহর রাস্তায় অনুরোধ করে বলছি, দয়া করে আপনারা বিএনপি করবেন না। তারেক রহমানের বিএনপিতে এ ধরনের কোন লোকের জায়গা নেই। আমরা যদি এই ঘটনাটুকু জনাব তারেক রহমান অথবা দলের হাইকমান্ডের কাছে পাঠাই, সেই লিখিত ডকুমেন্টস আমরা জানি উনি নিশ্চিত বহিষ্কার হয়ে যাবেন এই দল থেকে। সেটুকু আমরা করবো না, আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আপনার যদি মতিভ্রম ঘটে গিয়েছিল, যদি ফেরত আসার ইচ্ছা থাকে ফেরত আসুন। ভুল ত্রুটি মানুষ করে, সেই ভুলকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। আমরা আবার আপনাকে যদি ভুলটাকে ভুল বলে স্বীকার করে আমাকে আবারও শুদ্ধ জীবনে শুদ্ধ রাজনীতিতে ফিরে আসতে পারেন, আমরা আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করবো, আমরা সেখানে কোনো দ্বিধা করবো না। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের সেই ধরনের ইচ্ছা অভিলাষ নাই কাউকে হেওয়া প্রতিপন্ন করার। তারপরেও বলছি, এ ধরনের কাজে কিন্তু অনেকেই লিপ্ত থাকেন, একজন আরেকজনকে হেওয়া প্রতিপন্ন করার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আজকে যে অবস্থায় আছেন আপনারা দেখেছেন, যে আপনারা জেল থেকে বেরিয়ে এই অবস্থায় জেল থেকে বেরিয়ে উনি বলেছেন, আমি সকলের সঙ্গে নিয়ে দেশকে গঠন করতে চাই। উনি একটি কথাই বলেছেন, আর কোনো বক্তব্য আমরা পরবর্তীতে আর শুনি নাই। দেশটা তারেক রহমান উনি কি বারবার বলে যাচ্ছেন এ দেশকে গঠন করতে হবে। আজকে যে সংস্কার বলে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার বুকে ফেনা তুলে দিচ্ছেন, এই দেশকে গণতন্ত্র দেওয়ার নামে, সংস্কারের নামে বিভিন্ন ভাবে সময় জ্ঞাপন করছেন। আমরা মনে করি আপনাদের শুভবুদ্ধির অলরেডি উদয় হয়েছে। আপনারা সকল রাজনৈতিক দলকে আবারও ডেকে একটি সাম্যের বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করছেন। অচিরেই আপনারা বলেছেন যত দ্রুত সম্ভব সংস্কার কার্যক্রম করে আমরা অচিরেই নির্বাচন দিয়ে দেব। আমরাও বিশ্বাস করি আপনাদের বিরুদ্ধে, আপনাদের মনে সেই লোভ লালসা জন্মগ্রহণ করবে না, ক্ষমতায় থাকার লোভ লালসা জন্মগ্রহণ করবে না। আমার নেতা তারেক রহমান
উনি বলেছেন আমরা কখনো বিএনপি দল যদি কখনো রাষ্ট্রের দায়িত্ব পায় আমরা কখনো ক্ষমতায় আসবো না। উনি ক্ষমতা শব্দটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, আমরা দেশ পরিচালনা করার দায়িত্ব নেব, আমরা ক্ষমতায় থাকবো না। ক্ষমতা শব্দটাতেই এক ধরনের কুক্ষিগত করার, এক ধরনের অত্যাচার অভিলাষ খুঁজে পাওয়া যায়। উনি বলেছেন আমরা ক্ষমতায় থাকবো না, আমরা দেশ পরিচালনা করার দায়িত্ব নেব। সেই আজকে যারা সংস্কার করছে সেই সংস্কারের কথা উনি 2023 সালের 13 জুলাই উনি সেই সংস্কারের ঘোষণা দিয়েছেন। যে সংস্কার আমাদের যে সংস্কার 31 দফা উনি ওই 2023 সালের 13 জুলাই উনি ঘোষণা করেছেন। সেটা কিন্তু একদিনের সৃষ্টি নয়। দেশটা আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের জন্য কি রেখে গিয়েছিলেন? উনি রেখে গিয়েছিলেন 19 দফা কর্মসূচি। সেই 19 দফা কর্মসূচি পরবর্তীতে দেশটি বেগম খালেদা জিয়ার ভিশন 2030 নামে আরেকটি রূপরেখা দিয়েছেন। তার পরবর্তীতে যখন সকল শরিক দল মিলে এই স্বৈরাচারের বিরুদ্ধে সকল দল মিলে যখন আবার আন্দোলনে আমরা বিএনপি সহ শরিক দলগুলো আবার করেছেন, তখন উনি দেশনায়ক তারেক রহমান প্রথমে 27 দফা দিয়েছেন এবং এই সেই শরিক দলের সঙ্গে আবারও রূপরেখা পরিবর্তন করে 31 দফা দিয়েছেন, রাষ্ট্র সংস্কারের 31 দফা। আজকে যে রাষ্ট্র সংস্কার আপনারা বলছেন ফ্যাসিস্ট সরকার এবং রাষ্ট্রকে সমস্ত সেক্টরগুলোকে ধ্বংস করে দিয়েছে, সুতরাং সংস্কারের কোনো বিকল্প নাই। অথচ তারেক রহমান উনি আরো 1 বছর আগে ক্ষমতার চলে যাওয়ার আগেই, এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার আগেই উনি সেই রাষ্ট্র সংস্কারের কথা ভেবেছিলেন। আর আমরা আমাদের দায়িত্ব হলো সেগুলো কি সেগুলোর মধ্যে কি আছে কি নাই সেগুলো জনগণকে পৌঁছে দেওয়া। আমরা বিশ্বাস করি একটি অগণতান্ত্রিক সরকার কিংবা একটি অন্তর্বর্তীকালীন সরকার মানুষের ভোটে নির্বাচিত সরকার নয় এটি। সেটির দায়িত্ব শুধুমাত্র নির্বাচনের দিকে ধাবিত হওয়া, কিভাবে একটি গণতান্ত্রিক পরিবেশে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করা যায়। বিএনপিও সেই সকল দলের অংশগ্রহণের নির্বাচনের ভোটের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে চায়। সুতরাং আমরা যেহেতু এটি চাই, আপনারাও সেটি বিবেচনা করবেন। যত দ্রুত সম্ভব রাষ্ট্র সংস্কারের নামে বিলম্বিত না করে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ভারতের তারেক রহমান বলেছেন যে রাষ্ট্র সংস্কার, সেই রাষ্ট্র সংস্কার একদিনে কিন্তু বা এই সরকারের পক্ষে সকল সংস্কার সম্ভব নয়। আমরাও বিশ্বাস করি সকল সংস্কার এই সরকারের পক্ষে সম্ভব নয়। সকল সংস্কারকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটা গণতান্ত্রিক দল বা নির্বাচিত গণতন্ত্রের ভোটে নির্বাচিত দলই সেই সকল সংস্কারগুলো সম্পন্ন করতে পারবে। আদারওয়াইজ তাদের পক্ষে সম্ভব নয়। যতটুকু দ্বারা এই গণতন্ত্রকে আবারও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা যায়, নির্বাচনকে একটি অবস্থানে নিয়ে যায়, সুষ্ঠু নির্বাচন করা যায়, সেই সংস্কারগুলো করেন, তাহলেই আমরা খুশি হব। আমরা ভাববো যে আপনারাও একটি সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আজকে যে 31 দফা, সেই 31 দফা আপনাদের সামনে তুলে ধরে আমি আমার বক্তব্য শেষ করব। সেই 31 দফাগুলো কি আসলে এগুলো মুখস্থ করে আমিও এখনো মুখস্থ করতে পারি নাই, সুতরাং দেখেই বলতে হবে, অল্প করেই আমি বলছি, বিশদ বিবরণে যাচ্ছি না। সংবিধান সংস্কার ও কমিশন গঠন 1 নম্বর। সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন। নির্বাচনকারী দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন 2 সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র সত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন। নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন।
4 রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং একটু মাঝে মাঝে একটু কথা বলতে হবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ভারসাম্যহীন যে ক্ষমতার যে অবস্থা, সেটিকে একটি ভারসাম্য অবস্থানে ফিরিয়ে আনা, সেটিকে সংস্কার করা। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, অর্থাৎ এক জায়গায় 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সেটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো যে আমরা কোনো বিষয়ে দলের বাইরে মতামত দেওয়ার কোনো সুযোগ কিন্তু জাতীয় সংসদে কোনো সংসদ সদস্যের থাকে না। দলের বাইরে দিলে তিনি তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার হয়ে যান। সেটিকে সংস্কার করা দরকার, কারণ সেখানে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। কিছু কিছু বিষয়ে অবশ্যই দ্বিমত থাকতে পারে, সেখানে দ্বিমত করা যাবে না। দলের সঙ্গে দল যদি ভুলও করে, সেখানেও কোনো প্রতিবাদ করা যাবে না। সেখানে উনি সংসদীয় ব্যবস্থার অধিকতর গণতান্ত্রিকরণের লক্ষ্যে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন বিল, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন কিছু বিষয় ব্যতীত সকল বিষয়ে সংসদ সদস্যের সেই ক্ষমতা থাকবে প্রতিবাদ করার, সেই বিপক্ষে ভোট দেওয়ার। সেটিকে উনি সংস্কার করতে চাচ্ছেন। নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন, জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, মিডিয়া কমিশন গঠন, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ, সর্বস্তরের আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। 16 ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান, মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা। 18 শিল্প, বিদ্যুৎ, খনিজ জ্বালানি খাত আধুনিকায়ন ও সুশাসন প্রতিষ্ঠা। 19 জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। 20 প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। 21 বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা, অর্থাৎ এমপিদের হস্তক্ষেপকে দূরে সরে ফেলানো। স্থানীয় সরকার তারাই উন্নয়নমূলক কর্মকাণ্ড করবে। 22 শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। আধুনিক দেশ, আধুনিক ও যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন। নারীর মর্যাদা, এখানে বেকার ভাতার বিষয়টি কিন্তু উল্লেখ আছে। আধুনিক ও যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন, এই যুব মন্ত্রণালয় কিন্তু বিএনপি প্রতিষ্ঠা করেছিল। নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ। চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। সবার জন্য স্বাস্থ্য, এই নীতির বাস্তবায়ন করা হবে, অর্থাৎ স্বাস্থ্য কার্ড করে দেওয়া হবে সকলে, যাতে সেই শিশু চিকিৎসা পায়। কৃষকের ন্যায্য উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। কৃষক যখন একটি ফসল ফলায়, তখন তার সেই ফসলকে যখন বিক্রি করতে যায়, তার মাঝখানে কিন্তু একটি মধ্যস্বত্বভোগী কাজ করে। সেই কৃষকের জিনিসটা আবারও যখন গ্রাহকের কাছে পৌঁছে এখানে বেশ কয়েক জায়গায় সেটাকে আমরা বলি মধ্যস্বত্বভোগী। সেখানে যাতে লাভবান না হয় মধ্যস্বত্বভোগীরা, কৃষক যাতে তার ভোক্তার কাছে যে টাকাটা ভোক্তা কিনে সেটা যাতে উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে, সেই ব্যবস্থা এই আমাদের বিএনপির এই 31 দফা কর্মসূচির মধ্যে রাখা হয়েছে। সড়ক, রেল ও নৌপথের আধুনিকায়ন এবং বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা। 29 জলবায়ু পরিবর্তন জনিত সংকট, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ, নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা। 30 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা, আণবিক শক্তির উন্নয়ন, সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। 31 যুগ উপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন ও নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। এই হলো 31। তারপরেও দেশটা আগামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে এরপরেও যদি কোনো দফা এখানে সন্নিবেশিত হয়, সেখানেও সেটাকে সন্নিবেশিত করা হবে এবং সেখানেও নতুন বিষয়, উপযুক্ত বিষয়, একই বিষয় বারবার তো বললে হবে না। যদি নতুন কোনো বিষয় আসে,
সেগুলোকেও সেখানে আনা হবে, সংযুক্ত করা হবে এবং সকল সময়ের উপযোগী একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে। এটাই বিএনপির সেটাই বিএনপির মূল লক্ষ্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মূল লক্ষ্য। আমরা আজকে আপনাদেরকে হয়তো সেইভাবে এই একটি টুকরা বই, ছোট একটি বই, সেটি বিলি করতে পারছি না। আমি পরবর্তীতে বিএনপি নেতা কর্মীদের জন্য সমস্ত বই, একটি করে বই সবার পকেটে থাকবে, জনগণকে যাতে যখনই প্রয়োজন তখনই সেই বিষয়টির ব্যাখ্যা দিয়ে জনগণকে বোঝাতে পারে। জনগণের কাছে সেই সংস্কার নামে যে বিষয় চলছে সেগুলো বিএনপির কি কি এবং পূর্বে দেওয়া কি কি সেগুলো যাতে জনগণকে বোঝাতে পারে। জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণই এই রাষ্ট্রের মালিক। সেই ক্ষমতা জনগণের হাতে ভোটের মাধ্যমে আবারও ফিরে আসবে, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও সকলের দীর্ঘায়ু এবং স্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামরক, দেশত্রী জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ জিন্দাবাদ, বুকাইনগরের মাটি জিন্দাবাদ জিন্দাবাদ, তানভীর চৌধুরী লিলি জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আজকে বিএনপি সকল তৃণমূলের কর্মচারী, সকল তৃণমূলের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং জিন্দাবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম।